রাজধানী ঢাকা হঠাৎ করেই এক আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গভীর রাতে বিভিন্ন বাসে আগুন, এরপরে দিনের আলো ফোটার আগে গুরুত্বপূর্ণ জায়গায় ককটেল বিস্ফোরণ এখন সাধারণ মানুষদের তীব্র ভীতির মুখে ফেলেছে। কিন্তু এই সবকিছুর পেছনে আসল লক্ষ্যবস্তু কে? দুদিন আগে মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন, এরপর সোমবার ভোরে খোদ ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি ককটেল হামলা। এই ধারাবাহিক হামলা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কাদের সিদ্দিকীর সেই প্রকাশ্য হুঁশিয়ারি, যেখানে তিনি বলেছিলেন গ্রামীণ নামে যা কিছু আছে সবকিছুর বিপদ আছে। গ্রামীণ ব্যাংক না, গ্রামীণ নামে যা বানাইছেন সবকিছুর বিপদ আছে। এই প্রশ্নগুলো যখন তীব্র হচ্ছে, ঠিক তখনই ফাঁস হলো স্বৈরাচারী হাসিনার একটি চাঞ্চল্যকর ফোনালাপ। অভিযোগ উঠেছে সেই ফোনালাপে রয়েছে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে হটানোর এক গোপন নির্দেশনা, আর এই সব কিছুর জন্য বেছে নেওয়া হয়েছে আগামী 13ই নভেম্বরকে। তাহলে কি গ্রামীণ ব্যাংকের উপর হামলা, রাজনৈতিক হুমকি এবং 13ই নভেম্বরের কথিত ঢাকা লকডাউন পরিকল্পনা সবকিছুই কি একসুতোই গাথা? আর আজ আমরা এই গভীর ষড়যন্ত্রেরই শেকড় অনুসন্ধান করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সোমবারের ভোরটি ছিল রাজধানী ঢাকার জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভোর 4টা থেকে সকাল 7:30, এই 3.5 ঘন্টায় এক ভয়াবহ সময়ে শহরের 5টি গুরুত্বপূর্ণ এলাকা পরিণত হয় দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুতে। সাধারণ মানুষ যখন দিনের কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তারা দেখতে পায় এক সমন্বিত নাশকতার চিত্র। মেরুলবাড্ডা এবং গুলশানের শাহজাদপুর এলাকায় আকাশ পরিবহন ও ভিক্টর পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এই আগুনের ঘটনায় যেমন আতঙ্ক ছড়ায়, তেমনি বিকট শব্দে কেঁপে ওঠে আরও 3টি এলাকা, অর্থাৎ মিরপুর, ধানমন্ডি এবং মোহাম্মদপুরে ঘটানো হয় শক্তিশালী ককটেল বিস্ফোরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনাগুলোকে কোনো বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখছে না, কারণ হামলাগুলোর ধরন এবং স্থান নির্বাচন একটি সুনির্দিষ্ট পরিকল্পনার দিকে ইঙ্গিত করে। বিশেষ করে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যে হামলা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সকাল 6:30টার দিকে দুজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গ্রামীণ ব্যাংকের মূল ফটকের সামনে থামে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা পরপর 3টি ককটেল বিস্ফোরণ করে। বিকট শব্দে ওঠা সেই বিস্ফোরণ ব্যাংকের অভ্যর্থনা কক্ষের কাজ এবং একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক একই ধরনের হামলা চালানো হয় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে এবং মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে। প্রতিটি হামলায় ঘটানো হয়েছে ব্যস্ত সময়ে জনমনে সর্বোচ্চ আতঙ্ক ছড়ানোর জন্য। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। ঢাকার এই চিত্রের সাথে হুবহু মিল পাওয়া যায় মাত্র দুদিন আগে ঘটে যাওয়া মানিকগঞ্জের একটি ঘটনার। গত 9 নভেম্বর রোববার রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের দরগ্রাম শাখা কার্যালয়ে গেটের ভেতরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যদিও সেই আগুন ব্যাংকের কাগজপত্র বা আসবাবপত্রের বড় কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু বার্তাটি ছিল স্পষ্ট। একই রাতে মানিকগঞ্জের শিবালয়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসেও আগুন দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটির মালিক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা। অর্থাৎ টার্গেটগুলো সুনির্দিষ্ট, একদিকে রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিষ্ঠান, অন্যদিকে গ্রামীণ ব্যাংক। মানিকগঞ্জের শাখা কার্যালয় থেকে শুরু করে দুদিনের মাথায় খোদ ঢাকার প্রধান কার্যালয়ে হামলা, এই ধারাবাহিকতা স্পষ্ট করে দেয় হামলাকারীদের মূল লক্ষ্যবস্তু গ্রামীণ ব্যাংক। এই শারীরিক হামলার ঘটনাগুলো আরও গভীর অর্থ লাভ করে যখন এর সাথে কিছু রাজনৈতিক নেতার সাম্প্রতিক বক্তব্যকে মেলানো হয়। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতার সভাপতি কাদের সিদ্দিকী সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। টাঙ্গাইলের সখীপুরে এক জনসভায় তিনি ডক্টর ইউনূসের সমালোচনা করে বলেন, একসময় শেখ হাসিনা যখন ডক্টর ইউনূসকে সুদখোর বলতেন, তখন তিনি নিজেই তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেন সেদিন তিনি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত। কিন্তু সেই বক্তব্যই তিনি থেমে থাকেননি। তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গ্রামীণ ব্যাংক শুধু না, গ্রামীণ নামে যা কিছু আছে সবকিছুর বিপদ আছে। তিনি আরও বলেন, এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয়। একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে এমন সরাসরি হুমকি এবং পরপরই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা, এই দুটো বিষয়কে এখন আর আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। অনেকেই মনে করছেন এই ধরনের বক্তব্য মাঠ পর্যায়ে কর্মীদের সহিংস কর্মকাণ্ডে উস্কানি দিতে পারে। এটি ডক্টর ইউনূসের উপর রাজনৈতিক চাপ তৈরির একটি প্রকাশ্য কৌশল, যার বাস্তব
প্রতিফলন হয়তো রাজপথের সেই নাশকতার মাধ্যমে দেখা যাচ্ছে। কিন্তু এই নাশকতা এবং রাজনৈতিক হুমকি কি শুধুই চাপ প্রয়োগের কৌশল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা যা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে? এই প্রশ্নগুলোই যখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে সাবেক স্বৈরাচার হাসিনার বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ হিসেবে উল্লেখ করেছেন। এমনকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে দলের কর্মীদের যা যা করা দরকার তাই করার নির্দেশ দিয়েছেন। এই অডিওটি এমন এক সময়ে প্রকাশ্যে এসেছে যখন ১৩ নভেম্বর নিয়ে দেশে তীব্র গুঞ্জন আছে। অনেকে ভাবছেন এই ফোনালাপি ১৩ তারিখের কথিত নাশকতার সবুজ সংকেত। তাহলে প্রশ্ন থাকে, কেন ১৩ই নভেম্বর এত গুরুত্বপূর্ণ? অনুসন্ধানে জানা গেছে ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দায়ের করা এক আলোচিত মামলার রায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হবার কথা রয়েছে। নিরাপত্তা মহলের আশঙ্কা বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে ইভেন্টগুলো ব্যবহার করা হতে পারে। এই সময়ে ঢাকায় এবং দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত নাশকতা, আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্র বলছে ঢাকা লকডাউন নামে একটি কর্মসূচি প্রচার করা হচ্ছে এবং এটি শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং একটি সুপরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির ছক বলে সংশয় রয়েছে। পরিকল্পনাকারীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতায় অভ্যস্ত কর্মী বাছাই করেছে এবং তাদের মাঠে নামানোর জন্য আবেগজনিত কৌশল কাজে লাগাচ্ছে। পাশাপাশি এসব কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকায় অন্তত ৫টি গোপন স্থানে ডিজিটাল যোগাযোগ এবং নাশকতার কৌশল শেখানো হয়েছে। এমন প্রশিক্ষণ ও একত্রিত পরিকল্পনার প্রমাণ মেলে যখন একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল ইসলাম সাদিক গ্রেপ্তার হন। তার দেওয়া তথ্যে আরও গোপন শিবিরের সন্ধান পাওয়া যায়। সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তার এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তদন্তে দেখা যাচ্ছে এটি সাধারণ রাজনৈতিক অস্থিরতা নয়, এতে পেশাদার এবং সামরিক কৌশলের ছোঁয়া রয়েছে। ফলে সন্দেহের তীর এখন আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরের সম্ভাব্য সহযোগীদের দিকেও ছুঁয়েছে। কিন্তু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপরও নজরদারি বাড়ানো হয়েছে। গবেষণা ও গোয়েন্দা তথ্য বলছে অপারেশনটি খুবই গঠনগত, কারণ এই অপারেশনে অঞ্চলভিত্তিক দায়িত্ব বন্টন করা হয়েছে এবং বিশেষ 3টি জেলা গোপনভাবে চিহ্নিত করা হয়েছে, যেগুলো থেকে অস্থিরতা ছড়ানোর চেষ্টা হতে পারে। ধারণা করা হচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর থেকে একযোগে কার্যক্রম শুরু হতে পারে। কিন্তু আসল লক্ষ্য রাজধানী ঢাকা, কারণ পরিকল্পনাকারীরা রাজধানীর প্রশাসনিক কাঠামো অচল করে দিতে চায়। আরও উদ্বেগের বিষয় হচ্ছে সম্প্রতি রাজধানীতে একটি বড় অস্ত্র চালান আটক করা হয়েছে বলে সংবাদ এসেছে এবং নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে আরও চালান এসে পৌঁছতে পারে। এছাড়াও অভিযোগও উঠেছে যে এই সমন্বয় ও দিক নির্দেশনার ক্ষেত্রে একটি প্রতিবেশী দেশের সরাসরি জড়িত থাকার সম্ভাবনা আছে, যদিও তা প্রমাণ করার দাবি এখনো নিশ্চিত হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টি যাচাই করতে বলছেন। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন ক্ষমতাচ্যুত একটি দল নির্বাচনের রাস্তায় বাধা সৃষ্টি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এই ধরনের চক্রান্তে যেতে পারে। তাদের মতে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও এখন ভোটে ফেরার সুযোগ কমে যাওয়ায় তারা নাশকতা ও সহিংসতার পথ বেছে নিচ্ছে। তাদের প্রধান লক্ষ্য হতে পারে আসন্ন নির্বাচনকে ব্যাহত করা এবং চলমান বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের ঊর্ধ্বতনরা জানিয়েছেন তারা প্রথাগত পদ্ধতির বাইরে সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা নিচ্ছে এবং ঢাকাবাসীর নিরাপত্তা রক্ষায় সব রকম চেষ্টা করা হবে। নিরাপত্তা সংস্থাগুলো সরকারকে সেনাবাহিনী মাঠে রাখার সুপারিশ করেছে, কারণ তারা মনে করে একাই এই বিপজ্জনক চক্রান্ত মোকাবেলা করা সম্ভব নয়। অবশেষে এইসব ঘটনার মধ্যে সবথেকে বড় ক্ষতিটা সমাজ ও মানুষের মানসিক শান্তিতে। সাধারণ মানুষ চায় তারা লেনদেনমুখী নিরাপদ এবং অবাধ নির্বাচনের প্রত্যাশী। গ্রামীণ ব্যাংকে টার্গেট করে শুরু হওয়া এই নাশকতা যদি 13ই নভেম্বরের পরিকল্পনাকে সফল করতে চায়, তাহলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হবে।